গুড মর্নিং বন্ধুরা, আমি মমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল চলে এসেছি এখানে জামা কাপড়গুলোকে নিয়ে ভাঁজ করব। কালকে তোমরা দেখেছো যে অনেক জামা কাপড় কাছাকাছি করা হয়েছিল, তো সেগুলোই শুকিয়ে গেছে। তো কালকে তো আর রাতের থেকে রাত মানে কি সন্ধ্যের পর থেকে কোনো কিছুই করতে পারিনি, পুরোটা সময় শুয়ে কাটিয়েছি। কালকে রাত্রেবেলাও কর্তামশাই রান্নাবান্না করেছে, মাংস তো করা ছিল দেখেছই, আর তার সাথে রুটি করে নিয়েছিল, তো সেই মাংস আর রুটি খাওয়া হয়েছে কাল রাতেও। তো ওই যে একটু ওষুধ খাই রাত্রেবেলা যখন ঘুমাই, তখন একটু ভালো লাগে, সকালে উঠে সমস্ত কাজকর্ম করছি, আবার ঠিক দুপুরের পর থেকে সন্ধে হতে না হতেই শরীরটা আবার জানি ছেড়ে দিচ্ছে। তবে এই মুহূর্তে যখন আমি বসে ভয়েস ওভার দিচ্ছি, তো তখন কিন্তু আমার শরীরটা অনেকটাই ভালো আছে। তো যাই হোক, চলো আজকের দিনের শুরুটা করে ফেলছি। আমার মেয়ে আগে টেবিল টেনিস খেলতো, তো তখন থেকেই না এই গেঞ্জি আর এই প্যান্ট পরার ওর অভ্যেস। অনেক ছোট থেকেই ও টেবিল টেনিস খেলতো। করোনার সময় থেকে ওটা বন্ধ হয়ে গেছে। আসলে করোনার সময় যে নিয়ে যেতাম না ওই ভয়ে ভয়ে, তো তারপর থেকে জিনিসটা টোটালি বন্ধ হয়ে গেছে। আর খেলাটা এমনই খেলা যে তুমি ওটা তো ইন্ডিভিজুয়ালি খেলতে পারবে না, তো খেলার জন্য তোমার আরেকজন লোকের প্রয়োজন। তো সেই কারণে আর কি বিভিন্ন মানে পরিস্থিতির মধ্যে পড়ে খেলাটা আমার মেয়ের বন্ধ হয়ে গেল। না হলে আমার ঘরে যে প্রাইজগুলো তোমরা দেখতে পাও, সেগুলো কিন্তু শুধু নাচের নয়, খেলার টুর্নামেন্টের প্রাইজও রয়েছে। তো যাই হোক, ও অনেক বছরই খেলেছে, মোটামুটি 6 বছর মতো আর কি খেলেছে। তো সেই যে অভ্যেস ছোট থেকে যে গেঞ্জি প্যান্ট পরা, এখনও এগুলোই পরে। এগুলো পরতেই জানি ও খুব ভালোবাসে, নিজেকে কমফোর্টেবল রাখতে পারে। তো ও যেটায় ভালো থাকে তো সেটাই করা ভালো। তো সেই জন্য আমিও ওর জন্য এগুলোই কিনে নিয়ে আসি। যখনই পয়লা বৈশাখ হোক, পুজো হোক, তখন এরকম 2-4 সেট করে গেঞ্জি প্যান্ট এগুলো সবসময় কেনাই থাকে। কারণ ও এগুলো পরে না খুব রিল্যাক্সে থাকতে পারে। তো সেটাই আর কি। তো যাই হোক, চলো পর্দাগুলো ভাঁজ করে নিই। পর্দাগুলো তো এই কাচলাম, এবারে অনেক দিন পর পর্দাগুলোকে কাচা হলো। তা না হলে আমি আরও অনেক আগেই এই পর্দাগুলোকে তুলে ফেলে আমার রেগুলার ইউজের যে পর্দা আছে সেগুলোকে লাগিয়ে ফেলি। এবার অনেক দিন পরে পর্দাগুলো খুললাম। যেহেতু জানুয়ারি মাসে ঘুরতে চলে গেছিলাম, তো সেই জন্য আর কাচাকাচি করা হয়নি। তা না হলে এগুলো আমি মেয়ের জন্মদিনের আগে আগে এগুলো সমস্ত কিছু কাচা ধোয়া করে তুলে দিই। তাও সবগুলো হয়নি। যতগুলো হয়েছে সেগুলো আজকে দিয়ে দিয়েছি। এর পরের দিন আবার বাদবাকিগুলো কেচে নেব। তো চলো পুরনো পর্দাগুলোকে বার করে নতুনগুলোকে রাখি। আমার এই 2 সেটই পর্দা, যেগুলোকে এদিক ওদিক করে পাতি। তবে ভাবছি এবার একটু চেষ্টায় আছি যে আবার কিছু পর্দা কিনবো। আসলে আমার ঘরে জানলা তো অনেকগুলো, তো পর্দা কিনতে গেলে না বিরাট একটা অঙ্কের টাকা খরচ হয়। তো সেই জন্যই যে কোনো ডিসিশন একটু নিতে গেলে চিন্তা ভাবনা করেই নিতে হয়। আর কাজ যখন চলছে, দুটো দিয়ে যখন সময় অসময় হয়ে যাচ্ছে, তো সেই জন্য আর গা করছি না। কিন্তু ওই যে মাঝে মাঝে ইচ্ছা হয় একটু নতুন করে সমস্ত কিছু সাজাতে গোছাতে। তো সেই চিন্তাভাবনা থেকে মনে ইচ্ছা জেগেছে, দেখি এখন কতদূর কী করতে পারি। তো চলো, এই যে এগুলোকে এখন রেখে দিই। পুরনো যত পর্দা ছিল সেগুলোকে সব বার করে নিয়েছি। তবে আমার পুরনো পর্দাগুলো কিন্তু অনেক বছরের, জানো তো, তাও কিন্তু এখনও অনেক ভালো আছে। আর পর্দাগুলো বেশ মোটা, গরমকালে দিলে রোদের তাপটা অনেকটাই ওই পর্দায় আর কি আটকায়। তো ওইদিকে সমস্ত কাজ ডাস্টিং ছেড়ে চলে এলাম এই যে ঘরটা ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিলে মোটামুটি এদিকের কাজকর্ম কমপ্লিট হয়, তারপরে যাব রান্নাঘরের দিকে। আর ওই যে দেখো, দূরে যে ট্রলিটা রয়েছে সেটা কিন্তু এখনও আমার মুছে টুছে তোলা হয়নি। তবে এখন বেশ ভালো কড়া রোদ উঠছে দুদিন, তো ভাবছি এর মধ্যেই ওটাকে একটু ভালো করে মোছামুছি করে ওপরে তুলে রাখতে হবে। তো কথা মতো ঘর দুয়ার ঝাড়টার দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে যে অল্প কটা বাসন ছিল, চায়ের বাসন, তারপরে সকালবেলা যে টুকটাক বাসন বেরোয়, তো সেগুলো মেজে ঘষে নিয়ে এসেছি। আর এখন যেগুলো শুকনো হয়ে গেছে, এগুলো সমস্ত রাতের বাসন ছিল, যেগুলো সকালবেলা উঠে মেজে এখানে উপর দিয়ে দিয়েছিলাম। তো চলো এই বাসনগুলো উপর দিয়ে তারপরে রান্নাঘরের ফাইনাল স্টেপ শুরু হবে। আজকে একটু হালকা পাতলাই রান্নাবান্না করব, খুব বেশি
রিচ কিংবা তরি তরকারি রান্নাবান্না কিছুই করব না, কারণ কালকে বিশেষ দিন। তো সেই বিশেষ দিনে বিশেষ রকম আয়োজন হবে। তো মনের সাথে সাথে শরীরকেও ভালো রাখা দরকার। তো সেই জন্য পেটটাকে আজকে একটু রেস্ট দিই। কালকে তো আবার অন্যরকম খাওয়া দাওয়া চলবেই। তো সেই কারণেই আজকে ডাল, বেগুন ভাজা, উচ্ছে ভাজা আর আলু ভাজা দিয়েই লাঞ্চটা সেরে নেব। উচ্ছে ভাজাটা একটু কড়া কড়া না হলে না আমার আবার ভালো লাগে না। তো সেই জন্য একটু ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি মজে আসে। তারপরে একটু বাড়িয়ে একটু কড়া কড়া করে ভেজে নেব। আজকে এই উচ্ছে ভাজার ভাগীদার খালি আমি আর কর্তামশাই। কারণ মেয়ে স্কুল থেকে যাবে পড়তে, তো সেখানে তো এরকম ভাগে ভাগে ওকে খাবার দেওয়া যায় না। ওই যে ডাল আর আলু ভাজা ভাজবো, তো তাই দিয়েই নিয়ে চলে যাব। শুধু উচ্ছে ভাজাটা আজকে আমার আর কর্তামশাইয়ের জন্যই করলাম। কারণ অনেকটা উচ্ছে নিয়ে এসছে। যদি না ভাজি না, উচ্ছেগুলো মানে কি বলবো, ফ্রিজে থাকলেও দেখবে কেমন একটা শুটকিয়ে যায়, কেমন হয়ে যায়। তো সেই জন্য টাটকা টাটকা থাকতেই খানিকটা ভেজে নিলাম। আর দু একটা আছে, সেটা আবার পরে একদিন খেয়ে নেব। আলু হচ্ছে এমন একটা জিনিস যাকে এমন কেউ নেই যে ভালোবাসে না। আর ছোটো থেকে তো আমরা আলু খেতে প্রচণ্ডই ভালোবাসি। কিন্তু ইদানিং আমার আলুর প্রতি ভালোবাসাটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। কিন্তু এই বেশ কিছুদিন হলো এই আলু ভাজাগুলোকে এরকম ঝিরিঝিরি করে কেটে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে খেতে খুব ভালোই লাগছে। দেখতেই পেলে আগের দিনকার সকালবেলা আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি। তো মানে জানি না সর্দি সর্দি হয়েছে বলে ইচ্ছাটা জেগেছে কিনা। তা না হলে না এখন আর আমার একদম আলু খেতে ভালো লাগে না। ওই একটু কষা মাংসের মধ্যে যদি এক পিস আলু পাওয়া যায় সেটা ভালো লাগে। তা না হলে তরকারিতে আলু, মাছের ঝোলের আলু, এই সমস্ত আলু জানি এখন আর ভালোই লাগে না। তবে একদিকে আলুর প্রতি ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে, ওই বলতে হবে ভালোর জন্যই। কারণ আমি এখন একটা কথা খুব ভালো বুঝে নিয়েছি, ভগবান যা করে সত্যিই তা মঙ্গলের জন্য। হয়তো আলুর প্রতি আমার ভালোবাসাটা নষ্ট করেছে এই কারণেই, আমার মার খুব ভালো পরিমাণে সুগার আছে, আর সেই থেকে আমারও যাতে না হয়, তো হয়তো ভগবান সেই কারণেই আলুর ছোঁয়াটা দূরে রেখেছে আমার থেকে। তো যাই হোক, চলো এখানে একটু সজনে ডাঁটা দিয়ে আজকে ডাল করব। এই সিজনের প্রথম সজনে ডাঁটা এলো আমার বাড়িতে, আর সেটা মুসুরির ডাল দিয়ে খাবো না হতে পারে। তো আজকে চটপট করে নিয়েছি সজনে ডাঁটা দিয়ে মুসুরির ডাল। আর এখনের যা আবহাওয়া, সজনে ডাঁটা বলো, সজনে ফুল বলো, সমস্তটাই খাওয়া খুব খুব প্রয়োজন। কিন্তু আমার না সজনে ফুল আমাদের এখান থেকে একদম ভালো লাগে না খেতে। মানে কি বলতো, গ্রামের সাইডে এরকম গাছে থাকবে, পড়ে থাকবে, সেখান থেকে টুকিয়ে নিয়ে এসে রান্না করলাম, খেলাম, সেটার ব্যাপার আলাদা। কিন্তু আমাদের এখানে এই বাজারে যে বিক্রি হয়, কোথা থেকে নিয়ে আসে, কী নিয়ে আসে, ওগুলো দেখাও যায় না। আর সজনে ফুলটা এমনই যে সেটাকে মানে কতটুকু বাঁচবে, কী বাঁচবে। তো সেই জন্য আমার এখান থেকে কিনে একদমই সজনে ফুলগুলো খেতে ইচ্ছে করে না। কিন্তু যাদের গ্রামের বাড়ি, যেখানে ওরকম নিচে বিছিয়ে রয়েছে সজনে ফুল, সেখান থেকে ফুল তুলে ফুল খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এই সময় তো খুব খুব উপকারী হচ্ছে সজনে ফুল বা সজনে ডাঁটা। সকালে মেয়ের জন্য যে ভাতটা করেছিলাম সেখানেই খানিকটা ভাত রয়ে গেছে। তো এইটাকে সেই দুপুরবেলা আমাকেই খেতে হবে। তো ভাবলাম গরম গরম আলু ভাজাটা নামিয়েছি, ওটা দিয়ে ভাতটুকুকে উদ্ধার করে নিই। আর এই জানলার সামনে দাঁড়িয়ে রাস্তাটা দেখতে দেখতে ভাতটা খাচ্ছিলাম আর ভাবছিলাম এই তো কদিন, তারপরে তো ছাদে পাঁচিল উঠে গেলে আর রাস্তাটা দেখা যাবে না। তো সেটাই, কারো কোনো কিছু কিন্তু আমরা আটকাতে পারবো না। সেটা মানুষের হাতে পায়ে তৈরি করা কাজ হোক বা মনের চিন্তাভাবনা হোক। যার যেটা চিন্তা করার সে সেটা চিন্তা করবেই, যার যেটা কাজ করার সে সেটা কাজ করবেই। তো আজকে রান্নাঘরের এই জায়গাটাকে ভাবছি একটু ডিপ ক্লিনিং করব। তো এই যে গ্যাসের যে স্ল্যাবটা রয়েছে, এই চৌকো করে জানলা সমেত যে টাইলসটা রয়েছে, সেই সম্পূর্ণ জায়গাটাকেই আজকে ভাবছি একটু ডিপ ক্লিনিং করব। আর এই যে দেখো, তোমাদেরকে কি দেখাচ্ছি বলো তো, এই ছোট ওভেনটা আমার একদম নষ্ট হয়ে গেছে। মানে ওভেন, মানে ওভেনের যে বার্নারটা এই যে দেখতে পাচ্ছ, পুরো দেখো, মানে ফুটো ফুটোগুলোর যে জয়েন্ট, সেই জয়েন্টগুলো পুরো খেয়ে গিয়ে পুরো সব আলগা হয়ে গেছে। তো এগুলোর আয়ু একদমই শেষ হয়ে গেছে। তবে কি বলো তো, ওভেনটার প্রতি একটা মায়া জন্মেছে।
যখন আমি আর কি রান্নাবান্না আলাদা করে শুরু করেছি, তখন থেকেই তো এই ওভেনটা আমাকে সাথ দিয়েছে। কত রকম অসময় আমার কাছে ছিল। তো সেই জায়গা থেকেই মানে একটা খারাপ লাগা লাগে। তো বুঝতেই পারছো মানে সামান্য একটা ওভেন, কিন্তু যেহেতু এই ওভেনটাকে আমি এতদিন যাবৎ ব্যবহার করেছি, তো তার প্রতিও যেন একটা ভালোবাসা রয়েছে। মনে হচ্ছে সে বুড়ো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বলে তাকে সাইড করে দিচ্ছি। কিন্তু না, ওই যে সময়ের সাথে, সাথে আমাদেরকে চলতে হবে। সবথেকে বড় কথা কী জানো তো? কদর। কদর জিনিসটাকে বুঝতে হবে। কদর জিনিসটা যদি প্রত্যেকে বুঝতো না, তাহলে কত মানুষের মধ্যেই মন কষাকষি, খারাপ লাগা কোথাও যেন হারিয়ে যাবে। সামান্য একটা জড় বস্তু, তার প্রতি নিজের মায়াটা ত্যাগ করতে পারছি না। আর জীবন্ত কোনো কিছুর জিনিসের প্রতি বা মানুষের প্রতি মায়াটা কী করে ত্যাগ করি বলো তো? কিন্তু সেটা আমি কাকে বোঝাবো? যাদেরকে বোঝাবো সেই বোঝার মানুষগুলোই তো অবুঝ। ওই যে কথায় বলে, যে বুঝতে চায় না তাকে আর বোঝানো যাবে না। তো সেই জন্য সেই আশাটা ছেড়েই দিয়েছি, থাক, দরকার নেই। আমরা মানুষ, আমাদের হাতে ভুল হবে না তো কাদের হাতে ভুল হবে? স্বয়ং ভগবানের হাতেও কিন্তু কোনো না কোনো সময় কোনো না কোনো ক্ষেত্রে এদিক থেকে ওদিক হয়েছে। আর আমরা তো সাধারণ তুচ্ছ মানুষ। তো আমরা তো অবশ্যই ভুল করব। আর সেই ভুলের মাসুলটা আমাদেরকেই গুনতে হবে। তো চলো যাই হোক, এদিকে একটু গরম জল করে নিয়েছি। আজকে গরম জল আর সার্ফ দিয়ে আর কি এই জায়গাটা পরিষ্কার করব। কারণ ওই যে লিকুইডটা তৈরি করি, আমিও করি, সবাই করো তোমরা, ভিনিগার দিয়ে, সোডা দিয়ে, লিকুইড সোপ দিয়ে। তো সেটা আর আজকে করব না, আজকে একটু গরম জল দিয়ে করব, কারণ খুব তাড়াহুড়ো রয়েছে। ওই লিকুইডটা তৈরি করলেও না ডেইলি যে মোছামুছিটা ঠিক আছে, কিন্তু যখন একটু বেশি তেল কাজটা হয়ে যায়, সেটা আমি দেখেছি ওটা দিয়ে খুব তাড়াতাড়ি হয় না, মানে অনেকক্ষণ ধরে ডলতে হয় আর কি। তো সেই জন্য আজকে ভাবলাম গরম জল দিয়ে করি, আমার একটু তাড়াহুড়ো রয়েছে। তো সেই জন্য একটু বেশি করেই সার্ফ নিয়ে নিয়েছি, গরম জল দিয়ে একটু ডলে দিই। আর মেন কথা কী বলো তো, আমার যেই টাইলসগুলো দেখছো না, এগুলো মাঝখানে মাঝখানে খাঁজকাটা খাঁজকাটা। তো যার ফলে না মিডিলে বেশ ভালো রকম একটু তেল কাজটা ময়লা জমে যায়। তো মাঝে মাঝেই যদি এটাকে একটু ভালো করে পরিষ্কার না করা হয়, তাহলে যখন ডিপ ক্লিনিং করবো না, মানে আমার হাতটার জানি ধরে যায়। তো এই যে দেখতে পাচ্ছ, এগুলোকে ঘষা মাজা করতে করতে সত্যি বলতে আমার হাত অনেক ব্যথা করে। আর যেহেতু আমার ডান হাতটাতেই স্পন্ডালাইসিস দেখা দিয়েছে, তো সেই জন্য তো আরও কষ্ট হয়। কিন্তু না করেও উপায় কী বলো? মাঝে মাঝে তো একটু করতেই হবে, তা না হলে তো রান্নাঘরটার দিকে তাকানো যাবে না। যতক্ষণ শরীরে জোর আছে, ততক্ষণ তো এই কাজগুলো করেই যাব। কারণ ওই যে তোমাদেরকে সবসময় বলি, এই জায়গাটা যে আমার খুব প্রিয় জায়গা। এই জায়গাটার প্রতি আমার যে কী ভালোবাসা আছে, কী মায়া আছে, আমি কাউকে বোঝাতে পারবো না। হয়তো আমার মতো প্রতিটা ঘরনেরই কিন্তু তার ঘরের প্রতি এরকমই মায়া, ভালোবাসা রয়েছে, তাই না? তো যাই হোক, এই যে দেখো এই দিকটাও ঘষে নিচ্ছি, সমস্ত জায়গাটা আজকেই ঘষাঘষি করছি না। এই যে দেখতে পাচ্ছ, মানে ওই তাকগুলো করিনি। তাকের নিচে যতটুকু টাইলস আছে, জানলাটা চারিধারে যতটুকু টাইলস আছে, শুধু সেই অংশটা আর গ্যাসের যে স্ল্যাবটা, সেই অংশটাকেই ভালো করে একটু ঘষা মাজা করে নিয়েছি। তো চলো, এই তাকটাকে এবার জায়গায় রেখে দিই। আর দেখো তোমরা যে কতটা ভালো লাগছে, আর সূর্যের আলোটা পড়ছে বলে কতটা চকচক করছে জায়গাটা, দেখে বুঝতেই পারছো যে কতটা ক্লিন হয়েছে। তো এইখানে কর্তামশাই বৃক্ষরোপণ করছে। এই গাছটা হচ্ছে বৃন্দাবনের তুলসী গাছ। আমি চিনি না যে বৃন্দাবনের তুলসী কেমন দেখতে হয়। পাশে এক কাকিমা এনে দিয়েছে, তো সেটাকে আমি এইভাবেই লাগিয়ে রাখলাম। তো তোমরা যারা বৃন্দাবনের তুলসী চেনো, তারা দেখে বলো তো যে এটা সত্যিই তো বৃন্দাবনের তুলসী। যে এনে দিয়েছে তাকে আমি বিশ্বাস করি, আর আমি জানি সে আমাকে ঠকাবে কেন। অবশ্যই সে ভালোবেসে আমাকে জিনিসটা দিয়েছে। আমি জাস্ট মানে আমি নিজে যেহেতু চিনি না, তো তো সেই জন্যই তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম যে এটা সত্যিই কি বৃন্দাবনের তুলসী? যদি জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 7:30 মতো বাজে। তো এখন যাব একটু বাজারে, অনেকটাই কাজকর্ম রয়েছে বাজারে আজকে, তো সেগুলোই মেটাতে যাব। তো বন্ধুরা, এর পরের দিনের ব্লগটা কিন্তু দেখতে ভুলো না, অবশ্যই দেখো, কারণ এর পরের দিন হচ্ছে আমার জীবনের সেই স্পেশাল ডে।
তো সেই দিনটা আমি কিভাবে কাটাচ্ছি, কি করছি না করছি সমস্তটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আজকের মতো এতটুকুই রাখছি। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই যে দেখো, প্রথম কাজ ছিল আমার পার্লারে আসা। এখানে এসেছি শুধু আইব্রো করতেই। আর যদিও বা সেটা করতে আমার অনেক দিন টাইম লেগে যায়, কিন্তু এইবার একটু তাড়াতাড়ি চলে এসেছি। চলো আজকের মতো টাটা।